খানবাড়িতে এক প্রকার শোকের ছায় নেমে এসেছে বলা যায়। কিছুক্ষণ আগেই স্লিপ খাওয়ার জন্য লিনার বাচ্চা পেটেই মারা যায়। সবার মুখে কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু লিনার চোখে মুখে স্পষ্ট রাগ। আমি জানি এসব তোরই বদুয়ার জন্য হয়েছে আদ্রিতা। আমি ছাড়বো না তোকে। তোকে তোর কাজের জন্য শাস্তি যদি আমি না দিয়েছি, আমিও লিনা নয়। তোর জন্য আমি আমার বাচ্চাকে হারালাম। তুইও তোর জীবনের সব কিছু হারাবি। যেটুকু অবশিষ্ট আছে তাও হারাবি। আমি লিনা, বেঁচে থাকতে তোর সুখ স্থায়ী হবে না। হঠাৎ করে আদ্রিতা বিষম খেতেই চাঁদনি আদ্রিতার দিকে পানি এগিয়ে দেয়। কি রে আদু ভাই, কে গালি দিতেছে তোরে? কে আর দিবে? দেখ, ওই রাক্ষস রাজাই কিছু একটা নিয়ে বকছে মনে হয়। কাজ কি আর? তারপরে তো শুধু একটাই আমার। আর কিছু বলার আগেই জিহ্বায় কামড় দেয়। তাকে এইভাবে দেখে চাঁদনির সামনে তাকাতেও চেয়েও ঢোক গিলে। ক্যান্টিনের গেটের সামনে আদ্রিয়ান, নীর আর তার আরও 3টা ক্লাসমেট দাঁড়িয়ে আছে। 5 জনের এই গ্রুপ এই মেডিকেলে এক প্রকার জনপ্রিয় বললেই চলে। সবচেয়ে বেশি আদ্রিয়ান, নীরের, কিন্তু বাকি 2 জন ছাড়া মানায় না তাদের। আদ্রিয়ান, নীর, আশিক, আফতাব আর মিথিলা তাদের সামনে এগিয়ে আসে। মিথিলাকে দেখে আদ্রিতার গলা শুকিয়ে আসে। মনে পড়ে যায় শপিং মলের ঘটনা। এই মেয়েটা তো সে, যার সাথে সে জামাটা নিয়ে ঝামেলা হয়েছিল। এই সেরেছে। একসাথে এতগুলো ঝামেলা আমার সাথেই কেন হয়? একে নীরকে হিটলার বলেছি, আরেক রাক্ষস রাজার ফ্রেন্ডের সাথেই ঝামেলা করেছি। কথাটা যদি ওর কানে যায়, আমার কানে নির্ঘাত 4-5টা তবলা বাজবে। কথাটা মনে মনে ভাবতেই পাশের চেয়ার টানার শব্দ কানে আসতেই আদ্রি সেদিকে তাকায়। দেখে নীর তার পাশে এসে বসেছে। আদ্রি তার চেয়ারে পা দিয়ে নিজের দিকে টেনে বলে উঠে, কি জানি বলছিলে তুমি? হিটলার, রাক্ষস আর কি কি জানো আদি? আমিও ভুলে গেছি। বনু কি জানি বলেছিল? ভাইউ, আমি তো মজা করছিলাম সত্যি। আদ্রি তার ফেস দেখে সবাই হেসে ওঠে। আদ্রি বুঝে এতক্ষণ সবাই ওর মজা নিচ্ছিল। তোমরা ভীষণ খারাপ। খারাপের দেখছো কি? কথাটা বলে হাত দিয়ে ফুলিয়ে রাখা গালটা টিপে ধরে আদ্রির মুখে পরোটা ঢুকিয়ে দেয়। এদিকে মিথিলা রাগে ফুঁসছে। সে জানতো নীরের খালাতো বোন ভর্তি হয়েছে, কিন্তু বোনটা যে আদ্রিতা, আর নীরের এমনভাবে তার সাথে মেশাটাও মেনে নিতে পারছে না। কই এতদিন ধরে তাদের বন্ধুত্ব, নীর তো কোনোদিন তার পাশেও দাঁড়ায়নি। সেখানে তাকে স্পর্শ করে এইভাবে অধিকার নিয়ে খাইয়ে দেওয়া, তার আজগুবি বকবকানি শোনা তো দূরের বিষয়। অন্যদিকে রাশমিও নীরের আর আদ্রির খুনসুটি দেখছে, কিন্তু তার মনে মিথিলার মতো হিংসা তৈরি হয়নি, বরং শান্তি লাগছে। তার ভালোবাসার মানুষ যে ভুল মানুষকে ভালোবাসেনি। মিথিলার কথায় নীর তেমন পাত্তা দিল না, বরং নীরের জায়গায় আফতাব বলে উঠল, তুই কবে থেকে ক্লাস নিয়ে এতটা পাঞ্চুয়াল হলি? আগে তো ছিলি না। কথাটা বলে রেগে সেখান থেকে চলে যায় মিথিলা। আশিক সেটা দেখে বলে উঠে, এর আবার কি হলো? পেতনির মাথায় কি ভূত ভর করেছে নাকি? হতে পারে। সবাই আফতাবের রিয়াকশন দেখে হেসে দেয়। এদিকে আশিক সবার অগোচরে চাঁদনির দিকে তাকিয়ে চোখ টিপ মারে। হঠাৎ এমন হওয়ায় চাঁদনি হাসি থামিয়ে চুপচাপ আদ্রিতার হাত ধরে বসে থেকে খাওয়ায় মন দেয়। আদ্রিতারা যেহেতু ফার্স্ট ইয়ার, সেই জন্য তাদের বরণ করার দায়িত্ব ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের উপরেই পড়েছে, যার কারণে নিঃসহ আরও স্টুডেন্ট ব্যস্ত হয়ে পড়েছে কলেজ এবং মেডিকেল দুটোই সাজাতে। যেহেতু জায়গাটা বড়, সেজন্য টাইমও বেশি লাগবে, তাই স্টুডেন্টদের ছুটি দেওয়া হয়েছে, যার কারণে 3 দিন যাবৎ নীর আর আদ্রির দেখা নেই। আদ্রির তেমন কোনো সমস্যা না থাকলেও নীরের মাথায় চড়ে গেছে রাগ। একে তো কাজের কারণে রাত হচ্ছে ফিরতে, আবার তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, সেজন্য আদ্রির দেখা নাই। এদিকে আদ্রিতাও একবার চেষ্টাও করছে না বলে তার রাগ আকাশচুম্বী। আমি না হয় কাজে ব্যস্ত, সে কি করছে? হ্যাঁ, মহারানী ভিক্টোরিয়া কোথাকার। 3 দিন হলো, খাওয়া দাওয়া কি রুমে করে? একদিন দেরি করে ঘুমালে কি এমন ক্ষতিটা হয়? মাত্র তো বাজে 11টা, তাতেই মহারানীর ঘুম ভাল লাগে না। একবার সামনে পাই,
দুই গালে দুইটা থাপ্পড় যদি না দিছি, কত বড় ব্যর্থব। আমাকে নীরকে অপেক্ষা করায়। একবার পাই সামনে, রাক্ষস রাজা বলে না, রাক্ষসের মধ্যে গেলা খাবো। পাইছেটা কি আমার? নীরের কথা পূরণ না হতেই তার কানে মিষ্টি এক সুর ভেসে ওঠে। নীরের পা আপনা আপনি থেমে যায়। শব্দটা কই থেকে আসছে বলেই শব্দ অনুসরণ করতে করতে ছাদে চলে যায়। আর তাতেই যেন তার দিন দুনিয়া থমকে যায়। ছাদের টাঙানো দোলনায় পা তুলে বসে আছে। ছাদের লাইট অফ করে রাখা চাঁদের আলোয়, যার কারণে সোজা এসে পড়ছে আদ্রিতার শ্যামা মুখে। এলোকেশে চুলগুলো দোল খাচ্ছে হাওয়ার সাথে সাথে। এদিকে তার গান সব মিলিয়ে পরিবেশটা নীরকে নেশা ধরিয়ে দিয়েছে, তার আদর পাখির নেশা। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব চিনেছি তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশিরে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। গানের মাঝে নিজের কোলে কারোর মাথা পেতেই চমকে উঠে আদ্রিতা। তাড়াতাড়ি চোখ মেলে তাকাতেই নীর ক্লান্ত মাখা মুখটা ভেসে উঠে। একটু মাথায় হাত বুলিয়ে দাও না আদর পাখি, মাথাটা ব্যথা পড়ছে খুব। আপনি উঠুন। এভাবে বিনা পারমিশনে আমাকে স্পর্শ করার পারমিশন কে দেয় আপনাকে? আমার কারো থেকে কিছু চাওয়ার অভ্যাস নাই। আর ব্যাপারটা তুমি হলে তো আরও না। উল্টো তোমাকে স্পর্শ কেন দেখার আগেও আমার পারমিশন লাগবে? আদ্রিতা আবার কিছু বলার আগেই নীর নেশাত্মক কণ্ঠে বলে ওঠে। এই নিয়ে পরে তর্ক করো আদর, এখন নয়। এখন আমার বড্ড প্রেম প্রেম পাচ্ছে। আর তুমি রেগে গেলে তোমাকে খেয়ে ফেলার স্বাদ জাগে। অবাধ্য মন এই মুহূর্তে আমার বাধ্য ভুলেও হবে না, তাই চান্স নিও না। আদ্রিতা নীরের এমন আওয়াজে কেঁপে ওঠে। নীরের মুখ দেখে এমনিতেও তার মায়া লাগছিল। ছেলেটা 3 দিন ধরে অনেক কাজ করছে, নানাজান সব দায়িত্ব তার উপর দিয়ে যশোর চলে গেছে। আদ্রিতা আর কিছু না বলে নীরের চুলে হাত বুলাতে লাগলো। এদিকে আদ্রির নরম হাতের স্পর্শ পেয়ে কখন ঘুমিয়ে গেছে নীর, তা সে নিজেও টের পেল না। নীরের ঘুম ভাঙলো আদ্রির ফোনের সাউন্ডে, তাও সে চোখ না খুলে আলসিতে চোখ বুঝে রইল। এদিকে আদ্রিতা ভেবেছে নীর ঘুমিয়ে, তাই সে তড়িঘড়ি করে কলটা রিসিভ করলো। একবার দেখলো না নাম্বারটা কার। কল রিসিভ করে কানে ধরতেই ওপার থেকে পুরুষালী কণ্ঠ ভেসে উঠল। কেমন আছো বুড়ি বাচ্চা? অবশ্যই আমাকে ছাড়া তুমি যে ভালো থাকবে না তাও আমি জানি। চিন্তা করো না, খুব জলদি তোমাকে তোমার শহর থেকে তুলে আমার পৃথিবী নিয়ে আসব। আমার রাজ্যে রানী করে তৈরি থেকো। যেদিন আমি আসব সেদিন আমাকে কেউ আটকাতে পারবে না তোমাকে আমার করে নিতে। কথাটা বলে কল কেটে দিল। ওমা, এ আবার কোন পাগল? সব মাথার তার ছিঁড়া পাবনা ফেরত পাগল কি আমার কপালেই জুটেছে? আজব কাণ্ড। এদিকে ফোনের অপর পাশের বলা সমস্ত কথাই নীরের কান অবধি পৌঁছেছে। তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তি নেওয়ার জন্য তোমাকে প্রস্তুত আমি করব, কিন্তু যারা তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার ফোন দিয়েছে তাদেরও শায়েস্তা আমিই করব। আমার জান, আমার প্রাণ ভ্রমরার দিকে নজর দিয়ে কাজটা ভুল করলে মিস্টার আয়াজ নীর সব সহ্য করে, কিন্তু নিজের জিনিসের উপর অন্য কারো ছায়া না। সেখানে তুমি তো আমার কলিজা নিয়ে টানাটানি করতে শুরু করছো। যে কলিজা নিয়ে তুমি আমার কলিজায় হাত দিয়েছো, সেই কলিজা আমি ছেড়ে ফেলবো ভাবছো? আদ্রি নিজের রুমে ঢুকে বিছানার কাছে যেতে অবাক হয়। সেখানে একটা লাল চিরকুট আর তার পাশে লাল গোল্ডেনের শাড়ি, সাথে প্রয়োজনীয় জিনিস। আদ্রি অবাক হয়ে সবগুলো দেখতে দেখতে চিরকুট হাতে নেয়। সেখানে বড় বড় অক্ষরে লেখা, বেনারসি পাঠানোর সময় হয়নি, তাই লাল শাড়িই দিলাম। বধূ বেশে না হয় অন্যদিন দেখব, তার আগে হৃদয় হরণীর রূপে সাক্ষাৎ হোক। ইতি। এত আগ্রহ ভালো না। আদ্রি অবাক হয়ে তাকিয়ে আছে ছন্দের দিকে। তার মন বলছে এটা নীর, কিন্তু নীর তো এতক্ষণ ছাদে ছিল। তাহলে
ভাবতেই দরজায় টোকা পড়ে। দরজা খুলে দিতেই একজন কাজের মহিলা প্রবেশ করলেন, তার হাতে আরও একটা প্যাকেট। সরি ম্যাম, এইটা দিতে ভুলে গেছিলাম। এসব কে দিয়েছে চারু দিদি? এইসব তো স্যার দিয়েছে। স্যার দিয়েছে তো বুঝলাম, কিন্তু কোন স্যার? চারু নামক মেয়েটি কিছু বলার আগেই তার ডাক পড়ে নিচে। চারুর আর বলা হয় না। আদ্রি ভাবে অদ্রব দিয়েছে হয়তো, সে এমন ফাজলামো তো করে সেম এইজ হওয়ার কারণে, তাই বিষয়টা মাথা ঘামায় না বেশি। পরের দিন সকালে ড্রেস কোড মোতাবেক জুনিয়ররা লাল গোল্ডেন শাড়ি আর পাঞ্জাবি পরবে, আর বাকিরা শুধু গোল্ডেন আর লালই পরে যাবে। আদ্রি কোট হিসাবে রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে নামতে হকচকিয়ে গেল, কারণ এক দুই চোরা চোখ না, ডাইনিং রুমে উপস্থিত প্রায় সব চোখ বর্তমান আদ্রির দিকে। নাওমি কোথা থেকে দৌড়ে এসে জাপড়ে ধরলো আদ্রিকে। আদ্রির টাল খেয়ে পড়তে পড়তেই বাঁচলো। Cutie, I miss you so much and you are looking so beauty. এতদিন পর এসে আই মিস ইউ। আর কি করার, সব তোমার ওই হিটলার ভয়ের জন্য। কি বললি শুনিনি? আর বলো না, নানিমণি ছাড়তেই চাইছিল না বলে এতদিন পরে এসেছিস। কলেজ বন্ধ থেকে যা, তাই আর কি। আচ্ছা সে যাই হোক, রেডি হয়ে নে যা। আমি কিন্তু কেন? কারণ তুইও যাবি আমার সাথে, সেই জন্য। এই না না, আমি যাব না। তোমার মেডিকেল কলেজে আমার কি কাজ? আমি হলাম ইকোনমিক্সের ছাত্রী। তোকে যা বললাম তাই কর। ওকে ফাইন, যাচ্ছি। নাওমি চলে যেতে আদ্রি নিচে নেমে এলো। আদ্রি নিচে নামতেই দুই মামে দুই পাশ থেকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেলো। অসম্ভব সুন্দর লাগছে আমাদের মিষ্টি মাকে। নীরের চয়েস আছে বলা লাগবে। নীর নামটা শুনেই আদ্রি হা হয়ে যায়। নীর মানে? হ্যাঁ, নীরকেই তো আমরা তোর জন্য এইসব নিয়ে আসতে বলেছিলাম। বারে কলেজ ফাংশন, আর তোর তো তেমন শাড়ি নেই, আর সেই জন্যই নীরকে বলা। ও তাই তো বলি, রাক্ষস রাজা নিজ থেকে আমাকে এত সব কিনে কেন দিতে যাবে? কিন্তু কিনে দেওয়ার কারণ তো বুঝলাম, কিন্তু এমন অদ্ভুত চিরকুট কেন দিল এই পাগল লোক? খাওয়া দাওয়া শেষ করে নাওমি আদ্রিতা দুজনেই বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। ভিতরে ঢুকতেই অবাক হয়ে তাকিয়ে রইল। অদ্ভুত সুন্দরভাবে সাজিয়েছে পুরো মেডিকেলকে। আসল ও নকল ফুলের সমাহারে ভরিয়ে তুলেছে। আদ্রিতার নাওমি ভিতরে প্রবেশ করতেই আদ্রিতার বন্ধুমহল তার দিকে এগিয়ে এলো। সবাই মিলে নাওমির সাথে পরিচয় হয়ে তাকে নিয়ে চলে গেল স্টেজের দিকে। স্টেজে ভাইস প্রিন্সিপাল ভাষণ দিচ্ছেন, যা অনেক স্টুডেন্টই মনোযোগ দিয়ে শুনছে, আর বাকিরা মানে আর কি লেখিকার মতো ফাঁকিবাজ। তারা ফোন টিপতে বা গল্প করতে ব্যস্ত। আদ্রিতাও সিট খুঁজে বসে পড়ল। নাওমি এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছিল। অনেকক্ষণ ধরে আদ্রি সেটা লক্ষ্য করছিল। কিরে কিছু খুঁজছিস নাকি? তখন থেকে দেখছি এদিক ওদিক তাকাচ্ছিস। ইয়ে না, মানে ওয়াশরুমটা কই? সামান্য ওয়াশরুমের কথা বলাই এত দফা তোতলাতে হয়? চল আমার সাথে। আরে না না, তুই আমাকে বল, আমি চলে যাব। আচ্ছা স্টেট যায় বাম দিকে, তারপর ডান দিকে ঘুরতেই দেখবি লেডিস ওয়াশরুম। নাওমি মাথা দুলিয়ে সেদিকে রওনা দিল। হঠাৎ এক শক্তপোক্ত হাত এসে নাওমির বাহু খামছে ধরে তাকে নিয়ে হাঁটা ধরল। নাওমি জানে লোকটিকে, তাই সেও কোনো আওয়াজ না করে চুপচাপ হাঁটতে শুরু করলো। একটা রুমে এনে ছেড়ে দিল পুরুষালী হাত। কবে আসলি? গম্ভীর গলায় কথাটা কেমন যেন শোনালো নাওমির কাছে। তোমার তাতে কিছু যাই আসে আদি ভাইয়া? সাথে সাথে আদ্রিয়ানের চোখ মুখ রক্তিম আকার ধারণ করে। তোকে যেইটুকু প্রশ্ন করা হয়েছে সেইটুকু প্রশ্নের উত্তর দে। আমি বাধ্য নই আদি ভাইয়া। অবশ্যই তুই বাধ্য। তুমি বাধ্য না হলে আমি কেন বাধ্য হতে যাব? উত্তর দাও আমাকে। বিকজ ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ, ডেট ইট। সেদিন তো একই কথা আমিও বলেছিলাম আদি ভাইয়া। জবাবে তুমি কি দিয়েছিলে মনে আছে? ছোটবেলার ওইসব বড়দের ছেলে খেলা আমি মানি না, বের হয়েছে আমার চোখের সামনে থেকে, এইটাই তো বলেছিলে তাই না? তাহলে যেখানে বউ হিসেবেই মানো না, সেখানে কিসের বাধ্য বলতে পারো? মানতাম না, এখন মানি। আমি কোনো পুতুল নই আদি ভাইয়া যে তুমি যখন ইচ্ছা বউ হিসেবে স্বীকৃতি দিবে।
যখন ইচ্ছা কেড়ে নিবে। দেখ নমু, কি দেখবো বলো? ছোটবেলা থেকে তো দেখেই আসছি, যখন ইচ্ছা তুমি আমার কাছে চলে আসো অধিকার চাইতে, আমার ওপর নিজের জোর খাটাও, তুই এটা করতে পারবি না, তুই সেটা করতে পারবি না। কিন্তু যখন আমি একবার জোর খাটালাম, তোমার আর সহ্য হলো না। দেখ সেদিন আমি রেগে গিয়েছিলাম আর তুইও কাউকে কিচ্ছু না বলে নানির বাসায় যেয়ে থাপটি মেরে বসে পড়লি। আর তাই গ্রেট আদ্রিয়ানের ইগো হার্ট হয়, রাইট? যে কিভাবে তার ইশারায় চলা পুতুল তার বিনা অনুমতি নিয়ে চলে যায়। নাওমি আরও কিছু বলার আগে আদ্রিয়ান নাওমির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে যায়। কিছুক্ষণ নিজের মতোই চুমু খেয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। নাওমি সেখানে হাঁটু মুড়ে বসে পড়ে। নীর এদিক ওদিক খুঁজে আদ্রিতাকে পেছনের দিকে দেখতে পেয়ে তাদের ইশারায় সামনে ডাকে। সাথে সাথে চাঁদনি আর সিয়াম তার হাত ধরে দৌড় মারে। আদ্রিতাকে দেখে মুচকি হাসে নীর। নীরের হাসি দেখে দমটা কেন যেন আটকে আসতে শুরু করে। এই লোকটার আজ হয়েছে কি? এমনি হাসে কেন? ভূতটুত ধরলো নাকি আজব? এমন হাসি দেখলে ভয় লাগে, না জানি কোন কুড়াফাতি চলছে মাথায়। আদ্রিতার সামনে আসতে নীর তার সামনে এসে তার হাত ধরে তাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। আরে আরে, এভাবে টানতে টানতে কই নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে। আর একদম চুপ। আর একটা কথাও যদি মুখ থেকে বের করো, সাথে সাথে কিন্তু কিস করবো। পরে বলো না আমি রাগে ওয়ার্ন করে দিছি। আদ্রিতা রাগে ভয়ে দুঃখে চুপচাপ নীরের সাথে তাল মিলাতে শুরু করে। কিছু দূর যেতে সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে পাজোড়া থেমে যায়, যেন কোনো বরফের মাঝে গেঁথে গেছে তার পা। চাইলেও এগোতে পারছে না, নিঃশ্বাসটাও যেন বন্ধ হয়ে আসছে। চোখের পাতা ভেসে উঠতে শুরু করেছে অতীতের পৃষ্ঠা। অস্পষ্ট স্বরে বলে উঠল, আব্বু। সাথে সাথেই হাত বাড়িয়ে দিলেন মিস্টার খান। আদ্রিতাও সব ভুলে ছুটে গেল নিজের আব্বুর বুকে, নিজের ভরসা স্থানে। এই বাহুডোর যে তার সবচেয়ে কাছের, তার সবচেয়ে আপন। আমাকে মাফ করে দে মা, আমার খুব কষ্ট দিয়েছে না আব্বু প্রিন্সেসকে? আব্বু পচা। একদম না, আমার আব্বু বেস্ট। আদ্রিতা কান্না করতে করতে হেসকি তুলে ফেলেছে, তাও কান্না থামার নামগন্ধ নিচ্ছে না। প্রিন্সেস তো স্ট্রং, প্রিন্সেসরা কি কান্না করে দেখি, চুপ না হলে কিন্তু আব্বু চলে যাবে। আদ্রিতা অনেক কষ্টে নিজের কান্না বন্ধ করে আনে, কিন্তু অতিরিক্ত কান্নার কারণে তার হেসকি বন্ধ হতে চায় না। বিশ্বাস করো আব্বু, আমার কোনো ছেলের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না। আমি জানি না ওই ছবি কিসের। আমি জানি মা, ওইটা তোর ছিল না, কিন্তু আমি জানলেও ওই সমাজ বা অন্য কেউ তো জানতো না। লিনা তোর ভিডিও এডিট করে আমাদের বলেছিল যদি আমরা তোর সাথে খারাপ ব্যবহার না করি ওইটা ভাইরাল করে দিবে। তাই বল বাকিরা কি বুঝতো? তাদের কথায় জ্বালাই। হ্যাঁ, কি তুই সহ্য করতে পারলি? তুই সেই জন্যই না চাইতেও আমাকে শক্ত হতে হয়েছে আর তোর মাকে অমন ব্যবহার করতে হয়েছে। সব শুনে আদ্রি স্তব্ধ হয়ে যায়। লিনার প্রতি ঘৃণা তার মনটাকে বিষিয়ে দেয়। কাজটা তুই ঠিক করিসনি লিনা, তার শাস্তি তুই হাড়ে হাড়ে পাবি, আর আমি নিজেই দিব। আর এটা আমার প্রমিস আমার বোনের কাছে। আদ্রিতা নিজের বাবাকে বিদায় দিয়ে ছুট লাগায় নীরের খোঁজে, আর পেয়েও যায়। একটু দূরে নীর দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। আদ্রিতা আর কোনো কিছু না ভেবেই নীরকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাথে সাথে নীরের হাত থেকে ফোনটা স্লিপ হয়ে নিচে পড়ে যায়। তার হার্টবিটের গতি মুহূর্তে বেড়ে যায় কয়েকশো গুণ। হাত অনাব্রত কাঁপতে শুরু করে। থ্যাংক ইউ সো মাচ। আজ আপনার জন্য আমার মনের অনেক বড় কষ্ট দূর হয়ে গেল আজ। মানে? কাজটা নানাজানের। একটু আগেই নানাজান আমাকে কল দিয়ে সব জানালো, আর তার কথা মতোই খালুকে নিয়ে ভেতরে আনলাম। আমার অবদান এইটুকুই। ও, তাও ধন্যবাদ। যাও, এবার তোমার নাম একটু পরেই অ্যানাউন্স করা হবে। আমার নাম কিন্তু কেন? আমি তো কিছুতে ভাগ নেই নাই। তুমি নাচ দিবা? পাগল হইলেন? আমি এইসব নাচ টাচ পারি না। মিথ্যা কথা আমার সাথে বলে লাভ নাই আদর পাখি, তোমার সব কিছুই জানা আমার। কিন্তু
যাও, কিছু বলে এখন লাভ নেই। আপনি আসলে একটা রাক্ষস। আপনি কার অনুমতি নিয়ে আমার নাম দিয়েছেন বলেন? এর আগেও তোমাকে বলেছি তোমার ব্যাপারে আমাকে কারো কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং তোমার সব কিছুর জন্য আমার থেকে অনুমতি নেওয়া আবশ্যক। আমি জানি না কিসের এত জোর আমার উপর। হ্যাঁ, আপনি কোন অধিকারে আপনি অধিকার ফলান? আমি কোন অধিকারে অধিকার ফলাই তা জানার অধিকার তোমার আছে। না, থাকবে না। থাকবে। আরে আজব। আদ্রির কথা শেষ হওয়ার আগেই নীর আদ্রির কোমর জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নেয়। হঠাৎ এমন হওয়ায় টাল সামলাতে না পেরে আদ্রিতাও নীরের বুকে হুমড়ি খেয়ে পড়ে। নীর আলতো হাতে আদ্রির চুলগুলা কানের পিঠে গুজে দেয়। মুখটা আদ্রির কানের কাছে নিয়ে এসে বলে ওঠে, একটা কথা মাথায় সাজিয়ে নাও আদর পাখি, তুমি আমার একান্ত ব্যক্তিগত আমার। তুমি সেটা চাও বা না চাও, এই জন্মে পরকালে সব জায়গায় তোমার পেছনে পাবা আমাকে। তোমার ছায়া অবধি তোমার সাথে না থাকলেও পাবা আমাকে। তোমার নিঃশ্বাসে ঘনত্বের প্রতিটা তাপে আমাকে পাবে। তুমি উড়বে, খোলা আকাশে উড়বে, কিন্তু সে আকাশেও পাবে আমাকে। কথাটা বলে আদ্রিকে ছেড়ে নীর চলে যায়। আদ্রিতা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার কানে বাজছে নীরের বলা সব কথা। তার প্রতিটা লোম জানান দিচ্ছে তার শরীরের শিহরণ নীরের কাছে আসা। নীরের স্পর্শ যেন ঝড় তুলে দিয়েছে। এ কেমন অদ্ভুত অনুভূতি, কেমন এক শিহরণ। কি হচ্ছে? এমন কেন হচ্ছে? এইসব তো আগে হয়নি। কেন নীরের কাছে আসায় আমি কিছু করতে পারলাম না? তার কথায় কেন স্তব্ধতা? উফ, মাথা কাজ করছে না আমার। নীরের কথা মতনই একটু পর স্টেজে নাচ প্রদর্শনের জন্য ডাকা হলো আদ্রিতাকে। বাধ্য হয়ে আদ্রিতাকে স্টেজে উঠতে হলো। আদ্রিয়ান, সিয়াম, রাদীপ, চাঁদনি সাথে সাথে তালি আর সিটির বর্ষণ করতে শুরু করলো। রাশমিও তাদের সাথে মিলে সমস্বরে তালি দিল। সাথে সাথেই গান বেজে উঠল। ये भी न जाने वो भी न जाने नैनों के रंग नैना जाने मिला जो संग तेरा उड़त पतंग मेरा हवा में होके मलंग। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। নাচ শেষ হতেই চারিদিকে করতালের আওয়াজে মুখরিত হয়ে যায়। আদ্রিতাও এতদিন পরে নাচ করে যেন নিজের আনন্দ ফিরে পায়। নাচতে নাচতে কখন যে নাচের মধ্যে ডুবে গেছিল সে টেরই পায়নি। আরও একবার নীরের প্রতি কৃতজ্ঞতা জানায়। দূর থেকে নীর আদ্রির সম্পূর্ণ নাচ দেখেছে। আদ্রি যে এত সুন্দর নাচে তা আদ্রির বাবা অনেক আগেই বলেছিল ওকে। সাথে স্টেজে পড়ে যাওয়ার কারণে স্টেজ ভীতি সম্পর্কেও জানিয়েছিল। আর তাই নীর না বলে আদ্রির কাছে এমন সিচুয়েশন তৈরি করে যাতে তার মাথায় তখন স্টেজের চিন্তা না, বরং নীরের বলা কথাগুলো ইফেক্ট করছিল। তোমার রাস্তা তুমি নিজেই বের করবা, তোমার যুদ্ধ তুমি নিজেই করবে। আমি শুধু তোমার রাস্তা দেখাবো, তোমাকে তোমার গন্তব্যের জন্য বাহন করব। আদ্রিতার নানের বাসার পরিচয় আগে দিয়েছিলাম, কিন্তু অনেকে ভুলে গেছেন, তাই আবার দিচ্ছি। আদ্রিতার নানুর বাড়ি তেমন বড় না। শামসুর রহমানের 2 ছেলে 3 মেয়ে। ওনার বড় ছেলে আফতাব রহমানের 2 ছেলে, আদ্রিয়ান আর ছোট ছেলে আদ্রুপ রহমান। আর ছোট ছেলে আকিব রহমানের তার 2 মেয়ে, নাওমি রহমান এবং রুহি রহমান। দুজনে এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর শামসুর রহমানের 3 মেয়ে। বড় মেয়ে ইরিনা চৌধুরী, তারই ছেলে নীর চৌধুরী। ওনার আরও একটি ছেলে রিয়াজ চৌধুরী। আর মেজো বোন ঐশী হাসান, ওনার 1 মেয়ে। আর সবার ছোট রেনু, মানে আদ্রিতার মা। পুরো রহমান বাড়িতে আজ খুশির আমেজ হবেই না বা কেন। বাড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছে আর খুব শীঘ্রই রুহির বিয়ে হবে। সামনে শুক্রবার রিং পরিয়ে চলে যাবেন তারা বলেই ঠিক করেন। আর এই অনুষ্ঠানের আয়োজন করা হবে আদ্রিতার নানুর বাসা, যেটা গ্রামে রয়েছে, মানে রায়পুর। এর ছোট এক গ্রামে বাস করতেন তারা। পরবর্তী সময়ে তারা শহরে চলে আসেন, কিন্তু এখনো তাদের জমি জমা রয়েছে সেখানে। আর তা দেখাশোনা করার জন্য মানুষও রয়েছে। 2 দিন আগে সবাই রওনা দেয় রায়পুরের উদ্দেশ্য নিয়ে। আদ্রিতার ফ্রেন্ড সহ সবাই একই বাসে করে যায়, কিন্তু গ্রামে পৌঁছাতে আদ্রিতার হাস্যোজ্জ্বল মুখটা অন্ধকার হয়ে আসে, কারণ তাদের সামনে খানবাড়ির সকলে দাঁড়িয়ে আছে।
কিন্তু তাতে সমস্যা না, সমস্যাটা আবির আর লিনাকে দেখেই হয়েছে। লিনার মুখটা দেখার সাথে সাথে আদ্রির মনে পড়ে যায় সব ঘটনা, সব কষ্ট। তার আব্বু আম্মুর বলা কথাগুলো না চাইতেও চোখ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। আদ্রিতাকে দেখে আদ্রিতার বড় আম্মু তাকে বুকে জড়িয়ে নেয়। এতদিন পরে বড় আম্মুর সান্নিধ্য পেয়ে কেঁদে ওঠে আদ্রিতা। খানবাড়ির সকলে ঘিরে ধরে আদ্রিতাকে। শুধু বাদ থাকে আদ্রিতার মা বাবা আর আবির। আদ্রিতার মা বাবা লিনার ভয়ে এগোতে পারে না, দূর থেকে মেয়েকে দেখে চোখে শান্তি করে। আর আবির, তার এখানে কি হচ্ছে না হচ্ছে তাতে কিছু যায় আসে না।